টিভিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমাদের আমন্ত্রিত অতিথি দেশের ফান্ড ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির একজন খুব ট্যালেন্টেড সিইও। উনি নিজে একসময় ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে স্ট্র্যাটেজিস্ট ছিলেন। এখন উনি সিডাব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের ডিরেক্টর এবং সিইও, জনাব তারেক ইব্রাহিম। তারেক ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। তারেক ভাই, আপনাদের ফান্ডগুলোর পারফরমেন্স আমরা দেখলাম যে বেশ ইমপ্রেসিভ, 25% সিন্স ইনসেপশন রিটার্ন পার ইয়ার, লাস্ট থ্রি ইয়ার্সে আমরা এরকম দেখলাম। তো হোয়াট ইজ ইয়োর স্কুল অফ থট, যে আপনারা ইনভেস্টমেন্ট কীভাবে করেন, এগুলো আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। অ্যাকচুয়ালি আমাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা ফিলসফি হলো যে ভ্যালু অ্যান্ড গ্রোথ বেসড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। সো আমরা গ্রোথ স্টকটা পারচেস করি বা গ্রোথ ইনভেস্টমেন্টটা করি অ্যাট দ্য রাইট ভ্যালু আর কি। তো আমাদের কিউমুলেটিভ সবগুলো ফান্ড মিলিয়ে যদি অন অ্যান অ্যাভারেজ ধরা হয়, আমাদের রাফলি 20-25% CAGR আমরা মেনটেন করেছি। আমাদের যে ফ্ল্যাগশিপ ফান্ড, ফার্স্ট ফান্ডটি সিডাব্লিউটি ইমার্জিং বাংলাদেশ গ্রোথ ফান্ড, রাইট নাও আমাদের প্রায় 90% হোল্ডিং পিরিয়ড রিটার্ন মেনটেন করছে আর কি। সো লাস্ট 1 year ধরে আমাদের ডিফিকাল্ট ইকোনমিক সিচুয়েশনেও আমরা ইনভেস্টরদেরকে আমরা রিকোয়ার্ড ডিভিডেন্ড আমরা পে করে যাচ্ছি। কেমন ডিভিডেন্ড দিয়েছেন? আমাদের ফার্স্ট ফান্ডে আমরা 22.5%-এর মতো ডিভিডেন্ড দিয়েছি। সেকেন্ড ফান্ডে প্রায় 17%-এর মতো ডিভিডেন্ড দিয়েছি। আর থার্ড ফান্ডটা আমাদের স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি 2021-এর শেষের দিকে। তখন তো আসলে ইকোনমিক সিচুয়েশন একটু ডিফিকাল্ট ছিল, বাট তারপরে আমরা প্রায় 6%-এর মতো ডিভিডেন্ড আমরা পে আউট করে দিয়েছি ইনভেস্টরদেরকে। অ্যান্ড পারফরমেন্স ওয়াইজ আমাদের তিনটা ফান্ডই বেঞ্চমার্ক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডাস্ট্রি থেকে আমাদের বেটার পারফরমেন্স আছে। ওকে, সাবস্ক্রিপশন মার্জিন। আপনার হোল্ডিংগুলো যদি বলেন এবং কিভাবে স্টকগুলো পিক করেন? আমাদের হোল্ডিংসগুলো আসলে আমরা কনসিডার করি যে ভ্যালুয়েশন ওয়াইজ সবচেয়ে সেম গ্রোথ প্যারামিটারে সবচেয়ে কম ভ্যালুয়েশনে যেটা অফার করে, তো আমরা কনজিউমার সেক্টরগুলোতে আমরা সিলেক্ট করি। অ্যান্ড সিলেক্ট করি যে কোনো কোম্পানির সিগনিফিক্যান্ট মার্কেট শেয়ার আছে, একটা বিজনেস মোট আছে, অ্যান্ড হাই রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, এই ধরনের কোম্পানিগুলো আমরা টাইম টু টাইম ওয়েট করি। অথবা আমরা কোয়ালিটি স্টকগুলো আমরা সবসময় ফলো করতে থাকি, আমরা ওয়েট করতে থাকি যে কখন রাইট টাইমটা আসে যে শেয়ারটা একটা চিপার ভ্যালুয়েশন, একটা আনইউজুয়াল ইকোনমিক সার্কামস্ট্যান্সেসের কারণে একটা রিজনেবল ভ্যালুয়েশনে চলে এসেছে, তখন আমরা স্টকটা পিক করি। তো আমরা বলতে পারি যে একটা এক্সাম্পল বলতে পারি যে রাইট নাও দেন এগেইন ইনভেস্টমেন্টস আর অল দ্য ইনভেস্টমেন্টস আর নট দ্য ইন্ডিকেটর যে ফিউচারে আমরা অ্যাবসলিউটলি ভালো করব, বাট যেটা আমরা এখন করতেছি যে আমরা একটা কনজিউমার কোম্পানি পেয়েছি, এক সময় হয়তো অনেক হাই মাল্টিপলে চলতো, বাট আমাদের কাছে মনে হচ্ছে যে লাস্ট 10 years ধরে কোম্পানিটা গ্রো করতেছে, বাট ফর সাম ইকোনমিক অর আদার সার্কামস্ট্যান্সেসের কারণে ভ্যালুয়েশন মাল্টিপল অনেক কমে এসেছে। ভ্যালু হয়তো কমে, রেশিও যেটা ওয়ান অফ দ্য ম্যাট্রিক্স, হ্যাঁ, প্রাইস টু আর্নিংস রেশিও কমে এসেছে। সো প্রাইস টু আর্নিংস রেশিও হয়তো কারেন্ট বেসিসে হাই, বিকজ হয়তো কোম্পানিটার মার্জিন হয়তো অনেক স্কুইজ করেছে কোনো একটা মেবি রাশিয়া ইউক্রেন ওয়ার অথবা গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক সিনারিওর কারণে। তো আমরা এই ধরনের শেয়ার হয়তো কালেক্ট করতেছি, যে এখন মনে করছি যে এই সময় অ্যাজ ইট মানে কোম্পানিটা ইটসেলফ হ্যাজ এ সিগনিফিক্যান্ট মার্কেট শেয়ার। তো যেহেতু মার্কেট শেয়ার লেভেলের নাম যদি বলেন, আপনাদের তো অ্যাকাউন্টস তো ডিসক্লোজড, আমাদের অ্যাকাউন্টসটা ডিসক্লোজড। আমরা নতুন আসলে কোম্পানির অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আমরা আমাদের পোর্টফোলিওতে রিসেন্টলি অ্যাড করেছি আর কি। তো আমাদের বিশ্বাস হলো যে ওদের কোম্পানিটা অ্যাকচুয়ালি লাস্ট 4 to 5 years আমরা দেখলাম যে ভলিউমেট্রিক গ্রোথে তারা ভালো করেছে, অর্থাৎ প্রফিট মার্জিনটা একটু শ্রিঙ্ক করছিল। প্রফিট মার্জিনটা শ্রিঙ্ক করেছে বিকজ রাশিয়া ইউক্রেন ওয়ার এবং গ্লোবাল কমোডিটি প্রাইসেসের কারণে গমের দাম প্রায় 1200-1300 পর্যন্ত ডলার পার বুশেল উঠে গিয়েছিল, এখন প্রায় আবার নেমে এসেছে $700। সো এই কোম্পানিটা অ্যাকচুয়ালি আপনি খেয়াল করে দেখবেন যে বিদেশি বিনিয়োগকারীরাও ভালো পরিমাণে এক্সপোজার নিয়েছিল আর কি। তাদের এখনও একটা বড় পোর্শন এখনও তারা লং টার্ম বিনিয়োগ হিসেবে হোল্ড করেন। তো কোম্পানিটার
অ্যাকচুয়ালি সিচুয়েশন যদি 10 ইয়ার্স হরাইজনে আমরা বলি তাহলে আসলে মেজর কোনো সিচুয়েশন চেঞ্জ হয়নি। হয়তো ম্যাক্রো ইকোনমিক ডিফিকাল্টিজের কারণে আমাদের বিশ্বাস যে শর্ট টার্মের জন্য কোম্পানিটার হয়তো প্রফিটেবিলিটি হার্ট হয়েছে, হয়তো মার্কেটে নতুন কম্পিটিটর এসেছে যার কারণে স্বল্প মেয়াদে প্রফিট মার্জিনটা কমে গেছে। কিন্তু আমরা মনে করি যে আপনি বিশ্বাস করেন যে এই কোম্পানির ভবিষ্যৎ উজ্জ্বল, তাদের প্রফিট আমরা মনে করছি যে এই ধরনের ভ্যালুয়েশনে কিনলে কোম্পানির ডাউন সাইডের থেকে আপসাইডের পরিমাণ অনেক বেশি। ইনভেস্টিং ইজ এ প্রসেস অফ টেকিং রিস্ক বাট অ্যাট এ ক্যালকুলেটেড ম্যানার। তো আমরা মনে করি যে আমরা যে ক্যালকুলেশন করে রিস্কটা নিচ্ছি তাতে রিটার্নের পটেনশিয়াল অনেক বেশি কম্পেয়ার টু দ্য রিস্ক। রাইট। আপনার পোর্টফোলিও স্টক, অন্যান্য স্টক সম্পর্কে যদি বলেন। আমাদের পোর্টফোলিওতে আমরা কনজিউমার বেসড শেয়ারগুলো আমরা খুবই পছন্দ করি। তার মধ্যে আমরা ম্যারিকো আমাদের ফুল এক্সপোজার আমরা মেনটেন করি সবসময়, স্কয়ার ফার্মা আমরা মেনটেন করি। আমরা অ্যাকচুয়ালি কনজিউমার সেগমেন্টে আরও বেশি শেয়ার হোল্ড করতাম যদি আমাদের মিউচুয়াল ফান্ডে একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনি একটা সেক্টরে 25%-এর বেশি হোল্ড করা যাবে না, বা ইন্ডিভিজুয়াল শেয়ার 10%-এর বেশি হোল্ড করা যাবে না। বাট আমরা প্রেফার করতাম যদি আরও সুযোগ থাকতো। সেক্ষেত্রে আমরা আসলে রেগুলেটরদের সাথেও আমরা আমাদের অ্যাসেট ম্যানেজাররা কাজ করছেন যে এই জিনিসটাকে নিয়ে ভবিষ্যতে কীভাবে কাজ করা যায়। তো রেগুলেটররাও আমাদের সাথে খুব পজিটিভলি অ্যাপ্রোচ করেছেন এবং এটা নিয়ে আমাদের সাথে কাজ হচ্ছে আর কি। ওকে, আর কনজিউমারের বাইরে কোনো সেক্টরে আপনারা হোল্ড করেন? আমরা কনজিউমারের বাইরে আমরা কিছুটা আমরা গভর্নমেন্ট অয়েল মার্কেটিং কোম্পানিতে কিছুটা এক্সপোজার আছে আমাদের, লাইক মেঘনা পেট্রোলিয়াম বা পদ্মা অয়েল, এই টাইপের কোম্পানিগুলো। আমরা মনে করি যে এক ধরনের এরা তো গভর্নমেন্ট সিলেক্টেড অলিগোপলিস্টিক বিজনেস স্ট্রাকচার, তো তাদের ভ্যালুয়েশন লেভেল খুবই রিজনেবল। লাইক আমরা মনে করি যে ফোরকাস্টেড আর্নিংসের উপরে 5 থেকে 6 মাল্টিপলে তারা ট্রেড হচ্ছে। মেবি কনস্ট্রাকশন সেক্টরে আমরা লাফার যে কিছু পজিশন আছে, হয়তো বার্জার পেইন্টসটা আমরা দেখছি। এনি কাইন্ডস অফ স্টকস রাইট ভ্যালুয়েশনে আসলে, আমাদের গ্রামীণ ফোনে এক্সপোজার ছিল বাট আমরা আপাতত আমরা নেই। আমরা ওয়েট করছি যে তাদের অন্যান্য যে ম্যাক্রো এবং রেগুলেটরি ইস্যুসগুলো আছে এগুলো সলভ হওয়ার জন্য কোন দিকে ডিরেকশন নেয় সেটা আমরা দেখছি। আমাদের বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানিজে কিছু এক্সপোজার আছে আমাদের ইনভেস্টর এবং আমাদের নিজস্ব পোর্টফোলিওতে। সাবমেরিনে এক্সপোজার নেওয়ার একটা কারণ হলো যে আমরা মনে করি যে দেশে ইন্টারনেটের চাহিদা সবসময় বাড়তেই থাকবে এবং ব্যান্ডউইথের যে চাহিদা তার সাথে সাথে তাদের একটা কন্টিনিউয়াস গ্রোথ থাকবে আর কি। আপনারা এক্সপার্ট যারা মোটামুটি খুব কমন কিছু স্টকই দেখা যায় যে সবার পিকে থাকে। আপনার লাইফে জি সবচেয়ে ভালো স্টক পিকিং কোনটা বলে আপনি মনে করেন? টপ 3 যদি বলতে চান। টপ 3 যদি বলতে চাই, আমি মনে করি যে 2000 মানে অ্যাসেট ম্যানেজমেন্টের আগেও আপনি তো মানে আমি আপনাকে চিনি এক দশক প্রায়। জি আমরা অ্যাজ এ প্রফেশনাল ফান্ড ম্যানেজার অথবা ব্যক্তিগত ক্যাপাসিটিতে অনেক শেয়ারে অনেক সময় লাভ, অনেক প্রফিট জেনারেট হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে 2014-15 সালে ম্যারিকো বাংলাদেশ যখন একটা টেম্পোরারি ডিফিকাল্টিজের কারণে 350 থেকে 400 টাকা রেঞ্জে ট্রেড হচ্ছিল, অ্যান্ড সেটা দেখে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পেরেছিলাম যে কোম্পানিটা টার্ন অ্যারাউন্ড পসিবল। আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে মনে হচ্ছে যে সেটা ছিল একটা সেরা বিনিয়োগ। দ্যাট মিন্স ওই সময়ের বিনিয়োগ কি এখনো হোল্ড করছেন আপনি বা আপনার ইনস্টিটিউশন? আমাদের ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি আপনি সেখানে নাই। টাইম টু টাইম আমরা হয়তো আরও বেটার গ্রোথ অপরচুনিটি পেলে আমরা হয়তো গ্রোথ অপরচুনিটিতে করেছি। যেমন 2015-16 সালের দিকে দেশে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন চেঞ্জ হয়েছিল, ইন্টারেস্ট রেট কমে যাচ্ছিল। তো আমরা ঠিক করেছিলাম যে
ইন্টারেস্ট রেট সেন্সিটিভ শেয়ারগুলো কি হতে পারে, কীরকম যে আপনার আমরা হাইয়েস্ট লেভার্ড এবং হাইয়েস্ট কোয়ালিটি স্টক আমরা সিলেক্ট করার ট্রাই করেছি। তো ওই সময়ে আমাদের কাছে মনে হচ্ছিল যে এসিআই লিমিটেড কোম্পানিটা যে গুড কনজিউমার গ্রোথ কোম্পানি অ্যান্ড ভালো গ্রোথ রেট আছে, কিন্তু প্রচুর লেভারেজের কারণে তাদের আর্নিংসে ভলাটিলিটি থাকে। তো আমরা প্রেডিক্ট করেছিলাম যে ম্যাক্রো ইকোনমি ওয়াইজ ইন্টারেস্ট রেট যেহেতু কমে যাবে, সেহেতু তার একটু ইমপ্রুভ করবে ডেট ছিল, সেই কারণে আমরা এসিআইতে ইনভেস্ট করেছিলাম। তার আগে ঠিক সাইকেলের অপোজিট ছিল 2012 সালে। 12 সালে ইন্টারেস্ট রেট বাড়ছিল, তো তখন আমরা অ্যাকচুয়ালি এগেইন গভর্নমেন্ট অয়েল কোম্পানিগুলো পদ্মা, মেঘনা, যমুনা, তিনটা ইকুইটিজেই আমরা ইনভেস্ট করেছিলাম। যে যখন ইন্টারেস্ট রেট বাড়বে, পদ্মা, মেঘনা, যমুনার একটা বিজনেস মডেল হলো যে তারা প্রচুর ফ্লোট মানি থাকে আর কি, যে গভর্নমেন্টের প্রতি বছর প্রায় 60,000 কোটি টাকার মতো পেট্রোলিয়াম প্রোডাক্ট বিক্রি করে। তো বিক্রি করার সময় একটা টাকার অংশ সবসময় তাদের এসএনডি অ্যাকাউন্ট বা একটা ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাকাউন্টে পড়ে থাকে। তো যখনই ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়, ব্যাংকগুলো তখন তাদের ইনকাম আসে, হায়ার রেট অফার করে, এবং 1% ইন্টারেস্ট বেড়ে গেলে দেখা যায় যে তাদের প্রফিট হয়তো 30% বেড়ে যাচ্ছে। তো ইন্টারেস্ট রেট সাইকেল বেস করে করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এখন আবার আমরা মনে করতেছি যে ইন্টারেস্ট রেট সাইকেল একটু আপওয়ার্ড থাকবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারেন যে যেসব কোম্পানি ব্যালেন্স শিটে প্রচুর পরিমাণে ঋণ আছে তাদেরকে আমরা একটু অ্যাভয়েড করতেছি, আর যারা দের অপোজিট, অর্থাৎ তাদের ফ্লোট মানি আছে অথবা ব্যালেন্স শিটে ক্যাশ আছে, যেমন স্কয়ার ফার্মা একটা কোম্পানি যার ব্যালেন্স শিটে প্রায় 5,000 কোটি টাকার মতো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে। সো 2% ইন্টারেস্ট বাড়লেও অ্যাকচুয়ালি তাদের প্রফিট 100 কোটি টাকা বেড়ে যাবে। তো আমরা এই ধরনের কোম্পানিগুলোতে বা মেঘনা পেট্রোলিয়ামে আমরা বিনিয়োগ করতেছি। অবভিয়াসলি আন্ডারলাইং হাইপোথিসিস হলো যে ইন্টারেস্ট রেট বাড়বে। এছাড়াও আরও অনেকগুলো হাইপোথিসিস আছে, সেই হাইপোথিসিসগুলো কারেক্ট হবে। যদি আমাদের হাইপোথিসিস রং হয় তাহলে রেজাল্টস কুড বি ডিফারেন্ট, বাট আমরা এই হাইপোথিসিসগুলো বেস করে আমরা ওই ধরনের ইনভেস্টমেন্টগুলো বা পোর্টফোলিওটা ওইভাবে টিল্ট করে কনস্ট্রাক্ট করার চেষ্টা করি আর কি। এমনভাবে করছেন যে আপনার একটা হাইপোথিসিস যদি ঠিক না হয় অন্যদিকেও যাতে আপনি সেফ থাকেন। জি 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 আপনি তো দীর্ঘদিন ফরেন ইনভেস্টরদের ডিল করেছেন ব্রোকারেজ ইন্ডাস্ট্রিতে। জি জি তো আপনার সরাসরি কাজ করার এক্সপিরিয়েন্স আছে। আমরা কিছুদিন আগে কিছু ডাটা পেয়েছিলাম যে প্রায় 1 দশকের মধ্যে সর্বনিম্ন পার্টিসিপেশন অ্যান্ড টানা 5 বছর তারা এখান থেকে আপনার ক্যাপিটাল তুলে নিয়েছে আর কি। তো কেন এরকমটা হচ্ছে আপনার দৃষ্টিতে, বা তারা ফিরে আসার সম্ভাবনা কবে নাগাদ দেখছেন? ফরেন ইনভেস্টররা তো আসলে একটা ফ্যাক্টর কি, যে তারা দেখেন লিকুইডিটি। সো তাদের যে শেয়ারগুলোতে ট্রেড হয় সেগুলোতে লিকুইডিটি আছে কিনা একটা বড় ফ্যাক্টর হিসেবে কনসিডার করে। আরেকটা ফ্যাক্টর হলো যে কর্পোরেট গভর্নেন্স। সো আমাদের রেগুলেটররা খুবই ডিলিজেন্টলি কর্পোরেট গভর্নেন্স সাইডটা নিয়ে কাজ করছেন। আমরা আশা করতেছি যে এই সাইডটা ইমপ্রুভ হবে। আরেকটা ফ্যাক্টর হয় কি, যে কারেন্সি ভলাটিলিটির কারণে তারা আসলে ডিসিশন নেয় যে ইমার্জিং মার্কেটে এখন তাদের বাস্কেট অফ ফান্ডটা রাখবেন নাকি ডেভেলপ কান্ট্রিতে। তো ইউএসএ গত 1.5 বছর ধরে আসলে ইন্টারেস্ট রেট সাইকেলের অপোজিটে চলে গেছে। ফেডারেল রিজার্ভ ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য ক্রমাগত ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে প্রতিটা এফওএমসি মিটিংয়ে, আপনি যদি খেয়াল করে থাকেন। তো যতই রেট বাড়াচ্ছে অ্যাকচুয়ালি ডলার অথবা ডলার ডিনোমিনেটেড সিকিউরিটিজ আর বিকামিং মোর অ্যাট্রাকটিভ কম্পেয়ার টু ইমার্জিং মার্কেট ইনভেস্টমেন্টস। তো এটার কারণে একটা আউটফ্লো হয়ে যাচ্ছে আর কি। সো এটা একটা বড় ম্যাক্রো রিজন, প্লাস আমাদের কারেন্সিতে একটা একটু পরিবর্তন এসেছে, আপনি নিশ্চয়ই জানেন। তো ওইটার কারণেও একটা আউটফ্লো ছিল। তো এখন এই মুহূর্তে কিন্তু কমোডিটি প্রাইস একটু কমছে। সো আমাদের ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সে হয়তো বা প্রেশারটা একটু কমে আসতে পারে। যদি আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট এবং ম্যাক্রো সাইডটা আর একটু
ইমপ্রুভ করে, আমার কাছে মনে হচ্ছে যে ফরেন ইনভেস্টররা আবার কামব্যাক করতে পারে। বেশ চমৎকার কয়েকটা স্টক পিকিং এর কথা শুনলাম আপনার কাছ থেকে। তো আপনার খারাপ অভিজ্ঞতা ইনভেস্টমেন্টে, যে রং ইনভেস্টমেন্ট ছিল বা কোনো কারণে সেখান থেকে ভালো রিটার্ন আসেনি বা লস করেছেন? খারাপ রিটার্ন, আসলে খারাপ অভিজ্ঞতা আসলে অনেকগুলোই হয়েছে আর কি। তো আমি তো আসলে আদর্শগতভাবে ওয়ারেন বাফেট এবং চার্লি মাঙ্গারকে ফলো করি, এবং ইভেন জেফ বেজোসও বলে যে অলওয়েজ মিস্টেকসের সংখ্যা বেশি হবে সাকসেসের থেকে। বাট আমাদের যদি ভুলের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে আমাদের ভুল ছিল আসলে, বা ইনভেস্টমেন্ট ক্যারিয়ারের প্রথম দিকে যে ভুলটা ছিল সেটা ছিল যে গভর্নেন্সকে আমরা যথেষ্ট গুরুত্ব দিইনি অনেক সময়, বা যথেষ্ট গুরুত্ব দিতে ব্যর্থ হয়েছি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যখনই গভর্নেন্সকে যথেষ্ট গুরুত্ব না দিয়ে বিনিয়োগ করেছি, আমার বিনিয়োগের ফলাফল আশানুরূপ হয়নি। এরকম অনেক এক্সাম্পল আছে, যেমন আমরা ইউনাইটেড এয়ারলাইন্সে বিনিয়োগ করেছিলাম, হয়তো বেশি পরিমাণে না, বাট করেছিলাম, এবং আমাদের জন্য রেজাল্টটা ভালো হয়নি। আমরা হয়তো তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম ভুল বুঝতে পেরে, অথবা এমনও হয়েছে যে ভুল জায়গায় বিনিয়োগ করেছি, হয়তো বা লাভ হয়ে গেছে, বাট এখন তাকিয়ে বুঝতে পারি যে গভর্নেন্স এবং সেক্টরাল, যেই সেক্টরে আসলে পোটেনশিয়াল নেই, আমরা এমন কিছু টেক্সটাইল কোম্পানিতে হয়তো ইনভেস্ট করেছি। টেক্সটাইল সেক্টর ইজ এ গ্রোয়িং সেক্টর, বাট আমাদের কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিটা অনেক হাইলি ফ্র্যাগমেন্টেড, এবং রিটার্ন অন ইকুইটি একটু তুলনামূলকভাবে কম। যেমন কনজিউমার কোম্পানিগুলো, আপনি রিটার্ন অন ইকুইটি যদি আপনি দেখেন, তাদের ইনক্রিমেন্টাল ক্যাপিটালের উপরে 20% থেকে শুরু করে 100% পর্যন্ত রিটার্ন জেনারেট করে। সেক্ষেত্রে কমোডিটি বেসড বেশিরভাগ সিমেন্ট কোম্পানি বা টেক্সটাইল কোম্পানিগুলো আসলে তাদের অ্যাসেটের উপরে 10 থেকে 15%-এর বেশি, কোনো কোনো ক্ষেত্রে আরও কম রিটার্ন জেনারেট করে। তো একটা হলো যে যেই সেক্টরে আসলে পোটেনশিয়াল নেই, সেখানে আন্ডার ভ্যালুয়েশনে বিনিয়োগ করলেও অনেক সময় আশানুরূপ ফলাফল আসবে না। আর দ্বিতীয় হলো যে কর্পোরেট গভর্নেন্সটা একটা বড় ইস্যু। আমরা মনে করি যে বিনিয়োগ করার সময় আপনাকে কর্পোরেট গভর্নেন্সটা খেয়াল রাখতে হবে। ওকে, আপনি আমাদের 360টার মতো লিস্টেড স্টক আছে। কর্পোরেট গভর্নেন্স আপনার কাছে স্যাটিসফ্যাক্টরি লেভেলের, এরকম শেয়ার সংখ্যা কত মনে করেন আপনি? অ্যাবসলিউট টার্মসে হয়তো 50 থেকে 60টা কোম্পানি আমরা মনে করি যে অ্যাবসলিউটলি ভালো কর্পোরেট গভর্নেন্স একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমরা মনে করি যে এরা গ্লোবাল স্ট্যান্ডার্ডের কর্পোরেট গভর্নেন্স মেনটেন করে, বাকিরা যে মেনটেন করে তা না, বাট আমরা মনে করি যে কোনো স্ট্যান্ডার্ডে মেজার করলে এই 50 থেকে 60। আপনার বাস্কেটটা অন্যদের তুলনায় বড়, অনেকে মনে করে যে তার চেয়েও ছোট। অ্যাকচুয়ালি হতে পারে। আমরা যেমন একটা পজিটিভ ক্রাইটেরিয়া হিসেবে ধরে নেই যে স্পন্সর ডিরেক্টররা যদি একটা সাবস্টেন্সিয়াল পোর্শন কোম্পানির হোল্ড করেন, মার্কেটে যদি গুডউইল কমও থাকে, আমরা মনে করি যে অপেক্ষাকৃত বেশি সম্ভাবনা আছে যে অ্যাকচুয়ালি মাইনরিটি শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবেন না। সে কারণে হয়তো বা আমাদের লিস্টটা একটু বড় আর কি। না ম্যাটার্স, এটা বাংলাদেশে একটা এক্সেপশনাল কেস। অন্যান্য দেশে আমরা দেখি যে মানুষ চায় আরো ফ্লোট বাড়ুক, আমাদের এখানে স্পন্সরদেরকে আরো বেশি কেনানোর জন্য রেগুলেটরকে পুশ করতে হয়। জি, এক্স্যাক্টলি। তো এখনকার যে পরিস্থিতি বাজারে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে এত অ্যানালাইসিস বা রিস্ক নিতে আমি আর আগ্রহী না। আপনি যে পারফরমেন্সের কথা দেখলাম আমরা, 25% সিএজিআর, খুবই হাই, এবং 22% যে ক্যাশ ডিভিডেন্ড, ইল্ড তো অনেক বেশি। কিন্তু এখন অ্যাসেট ম্যানেজারদেরকে তো মানুষ এখন বিশ্বাস করবে কিভাবে? একজন অ্যাসেট ম্যানেজার টাকা পয়সা নিয়ে পালিয়েছে, তার ট্রাস্টি ছিল, রেগুলেটর ছিল, অডিটর ছিল, কেউই তার কাজটা ঠিকমতো করেনি আর কি, টাকা আটকে গেল, যেমনটি আগে আমরা দেখেছি এনবিএফআইতে, ব্যাংকে, ইন্স্যুরেন্সে। তো আপনি এটা নিয়ে কোনো পেইন ফিল করেন কিনা?
এটা অবশ্যই একটা একটা দুঃখজনক ঘটনা। তো আমাদের রেগুলেটররা খুবই সিরিয়াসলি জিনিসটা নিয়ে কাজ করছেন। তো এইটার আমার মনে হয় যে রেগুলেটররা যেহেতু কাজ করতেছেন, আমার মনে হয় যে বিনিয়োগকারীরা একটা ভালো সুফল পাবেন। কারণ কি, যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে ফান্ডটা ম্যানেজ করে রিটেল বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এটা সেফগার্ডের জন্য কিন্তু গ্লোবালি এবং বাংলাদেশে একটা ভালো সেফগার্ড প্র্যাকটিস আছে। কি ধরেন যে আপনি কাস্টোডিয়ানের কাছে সিকিউরিটিজ অ্যান্ড শেয়ারসগুলো অ্যাকচুয়ালি থাকে, অ্যাসেট ম্যানেজারের কাছে থাকে না। ট্রাস্টি টাইম টু টাইম বেসিসে যে কোনো সময় অ্যাসেট ম্যানেজারের অ্যাসেটকে অডিট করতে পারে, চেক করতে পারে, এবং রেগুলেটর কিন্তু এটাকে ফাইন্যান্সিয়ালি ইনসেন্টিভাইজ করার জন্য ট্রাস্টি এবং কাস্টোডিয়ানের জন্য একটা পেমেন্ট সিলেক্ট করে দিয়েছেন, ফিজ নির্ধারণ করে দিয়েছেন। সো এবং অডিটর তো আছেই। সো তিনটা সেফগার্ড মেজার অ্যাকচুয়ালি শুড বি সাফিসিয়েন্ট ফর দ্য ইনভেস্টার্স। আমাদের কাছে মনে হয় যে রেগুলেটর যেহেতু কাজ করতেছে, সংশ্লিষ্ট পক্ষ যারা এই জিনিসটার সাথে কাজ করেছেন, রেগুলেটর যথাযথ অ্যাকাউন্টেবিলিটি খুঁজে বের করবে এবং ইনভেস্টার, বিকজ ট্রাস্টি, কাস্টোডিয়ান অ্যান্ড অডিটর ইজ কাইন্ড অফ এনশিওরিং দ্যাট যে এই টাকাটা যাতে সেফগার্ড থাকে, ইনভেস্টারের বিনিয়োগটা যাতে সুরক্ষিত থাকে, এবং এই জন্যই তাদেরকে ফাইন্যান্সিয়ালি ইনসেন্টিভাইজ করা হয় আর কি। হ্যাঁ, তো এটা তাদের এথিক্যাল এবং প্রফেশনাল পেনালাইজ করে আপনি হয়তো যদি কিছু টাকা আনতে পারেন, এটা আসলে রেগুলেটর নির্ধারণ করবেন যে তারা কি করবেন আর কি। বাট আমার কাছে মনে হয় যে রেগুলেটর যথাযথ ইনভেস্টিগেশনের মাধ্যমে এমনিতে এখন আপনারা ক্লায়েন্ট রেসপন্স কম পাচ্ছেন কিনা, বা ফান্ড উইথড্রয়ালের কোনো ঘটনা ঘটছে কিনা? আমাদের এই মুহূর্তে হয়তো ফান্ড উইথড্রয়াল হয়নি, বাট আগে যেটা হয়েছিল যে মার্কেট একটা ডিফিকাল্ট ভলাটিলিটির জন্য হয়তো কিছু উইথড্রয়াল হয়েছে। ভলাটিলিটি অন্য জিনিস, মানে এই যে রিসেন্ট যে সমস্ত এমবেজলমেন্টের ঘটনার পরে, এমবেজলমেন্টের ঘটনা আসলে এটার পরে আমরা আমাদের বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করতেছি। আমরা আমাদের যথাযথ রেসপেক্টিভ রেগুলেটর, ট্রাস্টি, কাস্টোডিয়ানদেরকে আমরা কমিউনিকেট করছি যে আমাদের অ্যাসেটের কী অবস্থা আছে, কী স্টেটে আছে। আমরা টাইম টু টাইম বেসিসে আমাদের বিনিয়োগকারীদেরকে আমরা একটা লেটার পাঠাই যে আমরা কোন খাতে বিনিয়োগ করছি এবং কেন বিনিয়োগ করছি, যাতে তাদের কনফিডেন্সটা থাকে। জি জি জি, আমরা যতটুকু সম্ভব আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করার চেষ্টা করি। 2023 সাল আমাদের সামষ্টিক অর্থনীতি, আপনি কিছু এক্সপেকটেশন দেখলাম যে ব্যালেন্স অফ পেমেন্ট এন্ড এগুলো ঠিক হলে শেয়ার বাজার কেমন যাবে আপনি এক্সপেক্ট করছেন? অপরচুনিটি কিন্তু পাবার সময় আসলে এখনই 2023 সালে, কারণ ইকোনমিক যে ডিফিকাল্টিসটা যাচ্ছে, আমাদের যে ম্যাক্রো ইকোনমিক ইমব্যালেন্সটা ক্রিয়েট হয়েছে, এর মধ্যেই আসলে এখন বেশ কিছু অপরচুনিটি পাওয়া যাবে। তো ওই অপরচুনিটিসগুলো ইউজ করলে আমার মনে হয় যে 24-25-এর দিকে একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে, ভালো স্টক পিকিং থেকে। জি। আচ্ছা, আর সেক্টরাল আপনি যেগুলো বললেন, আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারেস্ট রেট আরও বাড়তে থাকবে। সো যারা মোমেন্টাম ইনভেস্টিং করেন, যে একটা শেয়ার বাড়ছে খুব তাড়াতাড়ি বিনিয়োগ করতে হবে, আমার মনে হয় যে ওটা না করে দেখাশোনা করে একটু বিনিয়োগ করাটা ভালো। সেক্ষেত্রে আমরা মনে করি যে হাই ডিভিডেন্ড ইল্ড জেনারেট করে এই ধরনের কোম্পানিগুলো বিনিয়োগ করলে ভালো। আমরা আমাদের বিনিয়োগকারীদেরকে সাজেস্ট করি, আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা সাজেস্ট করি যে ব্যক্তিগত বিনিয়োগ থাকলে এই মুহূর্তে কোনো মার্জিন লোন না নেওয়াটা ভালো। একটা কথা আছে যে ডোন্ট ট্রাই টু ক্যাচ এ ফলিং নাইফ। তো ইকোনমিক সিচুয়েশন, বাংলাদেশের গ্রোথ পটেনশিয়াল অনেক হাই, আমরা মনে করি যে ভালো হবে। কিন্তু ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন যে বার্কশায়ার হ্যাথাওয়ে যে কিনা 5,00,000% রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের ওভার দ্য লাইফ টাইম, সেই বার্কশায়ার হ্যাথাওয়ে জীবনে 4 বার শেয়ার প্রাইস অর্ধেক হয়ে গিয়েছিল। তো শেয়ার বাজারটাই এমন যে শর্ট টার্মে যে কোনো কিছু ঘটতে পারে। তো এখনও যেহেতু আমাদের এক্সটার্নাল ব্যালেন্সে একটু ভলাটিলিটি আছে,
আমরা সাজেস্ট করব যে হয়তো কিছু ক্যাশ অথবা সম্পূর্ণ ইকুইটিতে থাকা, কিন্তু এই মুহূর্তে লোন নিয়ে শেয়ার কেনাটা আমরা ঠিক ডিসকারেজ করবেন। একটু মনে করি যে একটু আরেকটু সময় নিয়ে করা উচিত আর কি। ওকে, তারেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, তারেক ইব্রাহিম ভাই, ওনাকে ওনার বন্ধুরা বাংলাদেশের বাফেট বলেন। তো ইটস প্রাউড টু প্রেজেন্ট হিম। উনি আমাদের সামষ্টিক অর্থনীতি, ওনার নিজের স্টক পিকিং, ভালো মন্দ এক্সপিরিয়েন্স এবং সবচেয়ে বড় কথা ওনার লেসনসগুলো আমরা কাজে লাগাতে পারি। ভালো কোম্পানি ইকোনমিক সাইকেলে সেক্টরের সাথে ওঠানামা দেখে কেনাবেচা করলে শেয়ারবাজারে লাভ করা সম্ভব। আর খারাপ লোকের কোম্পানিতে বিনিয়োগ করা ভালো নয়। এটি ওনার এক্সপিরিয়েন্স খারাপ এবং সবারই এক্সপিরিয়েন্স খারাপ হয়। পরে দেখা হবে নিশ্চয়ই।